বাজারে পরিবহন ধর্মঘটের প্রভাব, যাত্রীর চাপ বাড়ছে রেলে, ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক কাল। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান, অসাম্প্রদায়িক দেশ গড়তে ৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থায়ন বরাদ্দে অসঙ্গতি, ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রাপ্তি নিয়ে প্রশ্ন। জমে উঠেছে টি-20 বিশ্বকাপের সেমিতে ওঠার লড়াই, ভারত নিউজিল্যান্ডের সামনে জটিল সমীকরণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, ১ ডিসেম্বর থেকে ঘাটারচর কাঁচপুর রুটে এক কোম্পানির অধীনে চলবে ১২০টি বাস, রাজধানীর যানজট কমার আশা। পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল না করায় কাঁচামাল সহ অন্যান্য পণ্যের সরবরাহ কম, দামও বাড়তি। এদিকে গণপরিবহন না থাকায় দ্বিগুণ তিনগুণ ভাড়ায় রিকশা, মোটরসাইকেলে যাতায়াত করতে হচ্ছে। দূরপাল্লার যাত্রীরা ভিড় করছেন রেল স্টেশনে। আকবর হোসেন সুমনকে সাথে নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। বাস, ট্রাক ধর্মঘটের দ্বিতীয় দিনেই প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই দাম বাড়ছে। ধর্মঘট চলতে থাকলে দাম আরও বাড়বে। ট্রাকগুলো তো আসতে পারতেছে না, এই কারণে আরো বেশি বাজারের দামটা বাইরে গেছে বেশি। আর 150 টাকার ভাড়া 500 টাকা দিয়ে আয়ে ডাইল কোন, চিনি কোন, তেল কোন, সমস্ত কিছু এই উচিলে আবার বৃদ্ধি পাইব। আমাদের পরিস্থিতি কি হইব তখন? আমরা তো কাস্টমারকে বুঝাইতে পারি না। এদিকে রাজধানীর রাজপথে বিআরটিসির কিছু বাস চললেও অন্য কোনো গণপরিবহন নেই। বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলে। বিআরটিসি যেতে পারি, না হলে রিকশায় যাব বা সিএনজিতে। এখান থেকে মিরপুরে সিএনজিতে চায় 500 টাকা। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে রেলে। গাদাগাদি করে টিকিটের জন্য লাইনে যাত্রীরা। পরিবহন বন্ধ থাকার কারণে রেল স্টেশন আসছি এবং রেলেও টিকিট মিলে না, অনেক প্রচুর যাত্রী। এখন যে ট্রেনটা ছাড়বে এখন সময় 10টা ওভার হয়ে গেছে, এর টিকিট 7টার আগে শেষ। রেল কর্তৃপক্ষ বলছে চাপ সামাল দিতে বিভিন্ন ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। অতিরিক্ত 22টি বসি করেছে যেন যাত্রীদের এই দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়। এদিকে সংবাদ সম্মেলনে ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। জ্বালানি তেলের মূল্য 15 টাকা বৃদ্ধি পাওয়ায় এবার বাস ভাড়া যাতে 15 পয়সার বেশি না বাড়ে সে বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য আমি বাস ভাড়া নির্ধারণ কমিটি তথা সরকার ও বাস মালিক শ্রমিক নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারেরও দাবি তাদের। সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে পরিবহন ধর্মঘটে দেশের বিভিন্ন স্থানেও বেড়েছে নিত্যপণ্যের দাম, আর যাতায়াত নিয়ে ভোগান্তি তো রয়েছেই। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুমা লিসা। কর্মসূচির সমর্থনে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে কর্মজীবী ও সাধারণ মানুষ। সরকার আমাদেরকে নিজের মুখে বলতে হবে ভাড়া দিতে হবে, অন্যথা তেলের দাম আগের মতন করে দিতে হবে। ভার্সিটি আছে, সবকিছু এখন অফলাইনে করছে। এখন এই অবস্থায় যদি এরকম করে, যে এই যে দুর্ভোগ আমরা পড়তেছি। রংপুরেও চলছে পরিবহন ধর্মঘট। কৃষকরা জানিয়েছেন ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষি উৎপাদনে ব্যয় বাড়বে। বর্তমান যে আলুর আবাদে অন্তত 4 থেকে 4 বার সেচ দিতে হয়, এই সেচ দেওয়া সম্ভব হবে না। তেলের দাম যদি বাড়ে, গাড়ি ভাড়া বাড়ে, এই ভাড়াটা কোনোদিন আর পূর্বের জায়গায় ফিরে যায় না। ময়মনসিংহে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়ার কথা বলছেন পরিবহন শ্রমিকরা। নতুন করে আলোচনা করে বসুক, তাদের যদি তেলের দাম কমুক, যদি ভাড়া বাড়াতে হয় তো ভাড়া বাড়াক, আমাদের কেন কষ্ট হবে। খুলনায় গণপরিবহন না থাকায় দুর্ভোগে সাধারণ যাত্রীরা। পণ্য পরিবহন বন্ধ থাকায় বরিশালের বিভিন্ন হাটবাজারে নিত্যপণ্য ও কাঁচামালের দামও কিছুটা বেড়ে গেছে। এছাড়া নোয়াখালী, সিরাজগঞ্জ, গাজীপুর, কুষ্টিয়া, মেহেরপুর সহ বিভিন্ন স্থানে পরিবহন না থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মাসুমা লিসা, ২১ টেলিভিশন।
পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের সাথে রোববার বৈঠকে বসবে বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটি, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি আশা প্রকাশ করেন বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। সেখানে পরিবহন মালিক, শ্রমিকদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। এদিকে সরকার জ্বালানির দাম বাড়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান বলেন, ধর্মঘট হরতাল করে লাভ হবে না, ঠান্ডা মাথায় সমাধানের চিন্তা করতে হবে। যে পরিমাণ বেড়েছে, যে পরিমাণে মূল মহাজনরা দাম বাড়িয়েছে, আনুপাতিক হারে সেই অনুপাতে দাম বাড়েনি। এখনও আমাদেরকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। এরপরেও এখন যে দাম বাড়ানো হচ্ছে আরও বাকি আছে, খাত এখনও আরও গভীর। সেই খাত ভরতে হচ্ছে আপনার আমার জনগণের টাকা ভর্তুকির নামে ট্রান্সফার করে আবার দিতে হবে। এখন এটা আমাদের মনে রাখা দরকার। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জনগণ আরও ভোগান্তির মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট ও ভাতের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। এক এক করে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে, বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে, প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়ে আজকে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। আজকে মানুষ কোথাও দাঁড়াবার জায়গা পাচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে দেশে সম্প্রীতি বজায় থাকবে। জিয়া মুশতাক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে, গণতন্ত্রকে হত্যা করে ধর্মের রাজনীতি তৈরি করেছে। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এদিকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মাহমুদ হাসানের রিপোর্ট। উগ্রবাদ, মৌলবাদ, ধর্মীয় অসহিষ্ণুতা ও সংখ্যালঘু আক্রমণ মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের মূলনীতির সাথে সাংঘর্ষিক। এই শিরোনামে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন। জাতীয় জাদুঘরে এই সেমিনারে বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরিতে করণীয় নিয়ে আলোচনা করেন। এই সাম্প্রদায়িক সহিংসতার সাম্প্রতিক সময়ে কুমিল্লা সহ দেশের বেশ কয়েকটি স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার বিষয়ে বক্তারা বলেন, জড়িতদের পাশাপাশি কুশীলবদের চিহ্নিত করতে হবে। যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানো হচ্ছে, সেই মাধ্যম ব্যবহার করেই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার পদক্ষেপ নিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে। একটি হলেও বিচার করতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। সারা পৃথিবীকে জানিয়ে দিতে হবে যে ঠিক আছে, বাংলাদেশে কিছু দুষ্টু লোক আছে, বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক উগ্রবাদী মানুষ আছে, তাদের সংখ্যা কম, তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে, এই তার প্রমাণ। ৭১-এ যারা বাংলাদেশ চায়নি তারাই সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। কুমিল্লার ঘটনায় জড়িত ইকবালের সাথে তারেক রহমানের সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। ৭১-এর পরাজিত অপশক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে খুনি মোস্তাক, খুনি জিয়া যখন বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা পেল, তখনই তারা চেষ্টা করলো আবার সাম্প্রদায়িকতার ভিত্তিতে দেশকে পাকিস্তানিকরণের বিষয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অসাম্প্রদায়িক দেশ গড়ার তাগিদ দেন। সাম্প্রদায়িকতার ফলাফল কি হতে পারে? একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যেতে পারে। উন্নয়নের ধারা ব্যাহত করতে সাম্প্রদায়িক শক্তি তৎপর উল্লেখ করে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। জলবায়ু সম্মেলন প্রসঙ্গ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থায়ন বরাদ্দে বড় ধরনের অসঙ্গতি রয়েছে, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। গ্লাসগো COP26 সম্মেলনে ১৩০ লাখ কোটি ডলারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দেশগুলো বাস্তবে কতখানি পাবে, এমন প্রশ্ন অনেকের।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি ইউএনইপি বলছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বর্তমানের তুলনায় আরও অন্তত 5 থেকে 10 গুণ বেশি সহায়তা প্রয়োজন। রিপোর্ট দুলি মল্লিকের। বছরের পর বছর এভাবে বন্যায় ভাসে বাংলাদেশের উপকূলীয় বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি ফসলের জমি সব হারিয়ে নিঃস্ব হওয়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে। শুধু তাই নয়, বাড়ছে লবণাক্ততা, উধাও হচ্ছে সুপেয় পানির উৎস। বাংলাদেশ সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের তথ্য মতে গেল ৩৫ বছরে দেশের উপকূলে লবণাক্ত জমির পরিমাণ বেড়েছে ২৬%। সাতক্ষীরার প্রতাপনগরের ষাটোর্ধ্ব আব্দুস সামাদ এবছর বন্যায় সব হারিয়েছেন। সচ্ছল কৃষক থেকে আজ তিনি নিঃস্ব। আর একই জেলার গাবুরা গ্রামের নাজমা খাতুনের মতো আরও অনেকের দৈনন্দিন জীবনের যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে পরিবারের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করা। 6 মাস 7 মাস মনে করো বৃষ্টির পানি ধরে রান্না খাওয়া সব এই পানি দিয়ে চলে, আর বাকি যে 4-5 মাস এই 4-5 মাস ওই পুকুরের পানি। জলবায়ু পরিবর্তনে এমন ক্ষতিকর প্রভাব কাটিয়ে বেঁচে থাকার জন্য যখন বাংলার উপকূলের লাখো মানুষ নিত্য লড়াইয়ে, তখন তহবিলের বড় অংশ পাচ্ছে কয়লা ব্যবহারকারী দেশগুলো। শর্ত দেওয়া হয় এই তহবিল নবায়নযোগ্য শক্তির সক্ষমতা তৈরিতে ব্যবহারের। এবারও COP26 সম্মেলনে প্রতিশ্রুত অর্থের বড় অংশ তাই যাবে ইন্দোনেশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ফিলিপাইনের মতো দেশগুলোতে তাদের চলমান ক্লিন এনার্জি পাইলট প্রজেক্টে। To invest that capital in our low carbon future. এই অবস্থায় বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো কতখানি অর্থ বরাদ্দ পাবে এমন প্রশ্নের স্পষ্ট উত্তর মিলেছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচির বার্তায়। তারা বলছে টিকে থাকার জন্য এসব দেশকে বর্তমানের চেয়ে বেশি বরাদ্দ দেওয়া জরুরি। Estimated adaptation costs in developing countries are 5 to 10 times greater than the current public adaptation finance flows. The evidence indicates that this gap is widening, frankly, in wealthy countries who are increasingly finding themselves under the gathering storm. প্রতি বছর জলবায়ু তহবিলে ধনী দেশগুলোর $10,000 কোটি দেওয়ার কথা থাকলেও এ পর্যন্ত তা কখনোই পূরণ হয়নি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে নির্বাচনী পরিবেশে করোনা সংক্রমণ নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর, কমিউনিটি ক্লিনিক পর্যায়ে টিকাদান শুরু। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার পরিকল্পনা, ঢেলে সাজানো হবে কৃষি ব্যবস্থা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। 1 ডিসেম্বর থেকে এক কোম্পানির অধীনে 120টি বাস চলবে। রুট হলো কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর। 21 কিলোমিটার যান চলাচলের প্রকল্পটি বাস্তবায়ন হলে কমবে রাজধানীর যানজট। স্বপ্নযাত্রার বাকিটা শুনুন মাহমুদ হাসানের কাছে। নগরবাসীকে যানজট মুক্ত করতে একক কোম্পানি চালাবে বাস। স্বপ্ন ছিল প্রয়াত মেয়র আনিসুল হকের। 300 কোম্পানির গণপরিবহন তিনি আনতে চেয়েছিলেন 6টির অধীনে। স্বপ্ন এবার সত্য হতে চলেছে। ঢাকা নগর পরিবহন নামে কোম্পানির মাধ্যমে বাস চালাবে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর। দীর্ঘ 21 কিলোমিটারের এ পথে বানানো হয়েছে পরিকল্পনা মাফিক যাত্রী ছাউনি। ঢাকা শহরে 9টি ক্লাস্টারের আওতায় যে আমাদের 22টি বাস রুট রেশনালাইজেশন যেটি হওয়ার কথা, এটি প্রথম পর্যায়ে 1 ডিসেম্বর থেকে আমাদের যে রুটটি আমরা পাইলটিং হিসেবে আমরা চালু করতে যাচ্ছি, সেটি কেরানীগঞ্জের ঘাটারচর থেকে আমাদের শনির আকড়া পর্যন্ত। পরীক্ষামূলক নতুন এই রুটে থাকবে না কোনো পুরনো বাস। বাসের গায়ের রঙও নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। যেই জায়গায় আমাদের বাস বে এবং আমাদের এই বাস স্টপেজগুলো করা সম্ভব, সেগুলো ইতিমধ্যে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। সবুজের প্রাধান্য রেখে একটা নমুনা বাসের নমুনাও ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে। সুতরাং আমাদের কোনো লক্কর বাস অথবা অনুমোদনবিহীন বাস অথবা 3 বছরে কোনো পুরনো বাস এই রুটে চলবে না। বাসের চালক ও সহযোগীদের থাকবে নির্দিষ্ট পোশাক। আপাতত এসি গাড়ি থাকছে না এই বহরে। 120টি বাস নিয়ে জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মাধ্যমে এটি পরিচালিত হবে। কর্পোরেশনের এমন উদ্যোগে দূর হবে যানজট, অভিমত উত্তর আর দক্ষিণ সিটির কর্মকর্তাদের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
ইউনিয়ন পরিষদের নির্বাচনী পরিবেশের কারণে করোনা সংক্রমণ যাতে বেড়ে না যায় সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মানিকগঞ্জ সদরে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজ করতে হবে। করোনা নিয়ন্ত্রণে না থাকলে দেশে সবকিছু ব্যাহত হয় বলে মন্তব্য করেন মন্ত্রী। সারা দেশে তো ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন হচ্ছে, নির্বাচন সুষ্ঠুভাবে হোক আমি চাই, এবং নির্বাচনের যে অ্যাক্টিভিটি আছে কাজকর্ম জানি স্বাস্থ্যবিধি মেনে করা হয়। করোনা নিয়ন্ত্রণে না থাকলে দেশের সবকিছু ব্যাহত হয়। কমিউনিটি ক্লিনিক পর্যায়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, চলবে 12 নভেম্বর পর্যন্ত। সব মিলিয়ে 13,000 কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে সিনোফার্মের টিকা দেওয়া হবে। প্রতি ক্লিনিকে গড়ে 500 জনকে দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সকাল থেকে গাজীপুর জেলায় 220টি এবং টাঙ্গাইল, গোপালগঞ্জ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও দিনাজপুরের হিলিসহ বিভিন্ন জেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে চলে এই টিকাদান কার্যক্রম। করোনা পরিস্থিতিতে দেশব্যাপী বিধিনিষেধ জারির সময় অন্য ট্রেনগুলোর মতো বেনাপোল এক্সপ্রেসও বন্ধ হয়েছিল। পরে অন্যান্য ট্রেন চালু হলেও বেনাপোল এক্সপ্রেস বন্ধই থেকে যায়। কারণ হিসেবে এখন কর্তৃপক্ষ বলছে যাত্রী সংকটের কথা। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিল ভারতের পর্যটক ভিসা। এখন ভিসা দেয়া শুরু হয় বেনাপোল চেকপোস্ট দিয়ে আসা যাওয়া করছে অনেকে। তাদের বেশিরভাগ ঢাকা থেকে আসা। ঢাকা থেকে বেনাপোল আসার একমাত্র মাধ্যম বাস। কোনো কারণে ফেরি চলাচল বিঘ্নিত হলে নির্দিষ্ট সময়ে বাস বেনাপোলে পৌঁছতে পারে না। দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এ কারণে ঢাকা বেনাপোল রেল সার্ভিস চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা। ঢাকা বেনাপোল গাড়িটা চলতো তাহলে ভালো হতো, সুবিধা হতো আমাদের যাওয়া। আমি ইন্ডিয়ায় চিকিৎসা করতে গেছিলাম। চিকিৎসা করার পর ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকার পরে 1:15 দিকে ট্রেন ছাড়ে। তো আমি ট্রেন স্টেশনে আসছি, আসার পরে দেখি ট্রেন ছাড়ে না। বর্তমানে এই ট্রেনটি বন্ধ আছে, যার কারণে আমাদের যাতায়াতে খুব বিঘ্ন ঘটছে। বেনাপোলের গাড়িটা একটু চালু করে দেন, আমাদের যাতায়াতে খুব কষ্ট আছে। বন্দর ব্যবহারকারী ও যাত্রীদের জন্য চালু হয়েছিল আন্তনগর বেনাপোল এক্সপ্রেস, সেটি এখন বন্ধ। রেল যোগাযোগটা যদি চালু থাকে তাহলে দ্রুত যাওয়া সম্ভব হবে এবং নিরাপদে পৌঁছানো যাবে। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে বেনাপোল এক্সপ্রেস দ্রুত চালু করার দাবি ব্যবসায়ীদের। যদি ট্রেনটার মাধ্যমে আমরা যাতায়াত করতে পারি তাহলে এখানে কিন্তু খরচও কমবে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ট্রেনটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত মোট 2 লাখ যাত্রী বহন করে 1,24 লাখ টাকা রাজস্ব আদায় করেছিল। করোনাকালীন সময় বন্ধ থাকা পর্যন্ত প্রায় 2 লক্ষ যাত্রী বহন করে প্রায় 1,24 লক্ষ টাকা মতো রেলওয়ে রাজস্ব আদায় করে। 2019 সালের 17 জুলাই চালু হয় বেনাপোল এক্সপ্রেস। এরপর করোনার কারণে 3 দফা বন্ধ হয়ে যায়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারণে রাতারাতি বদলে গেছে ঈশ্বরদীর রূপপুর, শাহাপুর ও নতুনহাট এলাকার চিত্র। অজপাড়া গাঁয়ে গড়ে উঠেছে নতুন নতুন ভবন, শপিং মল, মার্কেট, আন্তর্জাতিক মানের হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট। প্রকল্পে কাজ করতে আসা রাশিয়ানদের সাথে গড়ে উঠেছে স্থানীয়দের মধুর সম্পর্ক। এখানকার দোকানপাট, হোটেল, রেস্টুরেন্টের নামকরণও রুশ ভাষায়। রূপপুর এখন পরিচিত হচ্ছে রুশপুর নামে। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর, শাহাপুর, নতুনহাট এলাকা 6-7 বছর আগেও ছিল এক নীরব গ্রাম। এলাকাটি এখন দারুণ কর্মচাঞ্চল। গড়ে উঠেছে সুউচ্চ ভবন, আধুনিক বিপণী বিতান, আন্তর্জাতিক মানের হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট। রূপপুর প্রকল্পের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে জীবন জীবিকা। গোটা এলাকায় লেগেছে রুশ সংস্কৃতির ছোঁয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করছেন রাশিয়া, বেলারুশ, উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের কমপক্ষে 2000 প্রকৌশলী ও শ্রমিক। বিদেশিদের বসবাসে গ্রিন সিটিতে গড়ে উঠেছে 20 তলা 20টি আবাসিক ভবন। এর বাইরে হোটেল, রিসোর্ট, বিপণী বিতান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের। বিদেশিদের সাথে সখ্যতা গড়ে উঠেছে তাদের। স্বাচ্ছন্দ্য ফিল করতেছে এবং ওরা অনেক বেশি খুশি, ওদের প্রয়োজনীয় খাবারগুলো এখানে পাচ্ছে। যেভাবে রাশিয়াদের সাথে ডিলিংস করতেছি ওরা খুব ভালো, ওদের মন মানসিকতা ভালো। তারা কি বলতেছে, আমরা কি বলতেছি, আমরা সবই বুঝতে পারি, তাদের চাহিদা পূরণ করতে পারি।
শাহাপুর, নতুনহাট, রূপপুর, পাকশী ও ঈশ্বরদী শহরে গড়ে ওঠা একাধিক বিপণী বিতান, আধুনিক শপিং মল ও হোটেলগুলোর নাম রাখা হয়েছে রুশ ভাষায়। তাই রূপপুর এখন পরিচিতি পেয়েছে রুশপুর নামে। আমরা কিনা বেচা আমরা করতেছি, আমি তো আর থাকি এখানে, আমি বেচা কেনা করছি। এখানে যে মার্কেটগুলো গড়ে উঠেছে সম্পূর্ণ রাশিয়ার উপরে নির্ভর করে, এবং বিদেশিরা এখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করে। বাংলাদেশিদেরও আপন করে নিয়েছেন বিদেশিরা, একে অপরের ভাষাও রপ্ত হয়েছে। রূপপুরের রূপে তারাও মুগ্ধ। Very, very best shopping. Всех зову сюда. Welcome to shopping. Бангладеш, город Грин-Сити. Мы здесь работаем. Руппура. এরা মানে মারামারি কাটাকাটি এগুলো বোঝে না, এরা খুব সুন্দর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ঘিরে আগামীতে এ অঞ্চলে আরও উন্নয়ন ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার পরিকল্পনা সরকারের। 50তম সমবায় দিবসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য জানিয়েছেন, গ্রামীণ কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির বড় ক্ষেত্রই হবে সমবায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে সমবায় শক্তিশালী করার কথা জানান প্রতিমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। সর্বোচ্চ ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। স্বাধীনতার পর সমবায়কে মালিকানার অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে ঘোষণা দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার। দেশের প্রত্যেক গ্রামে ইউনিয়ন ভিত্তিক বহুমুখী সমবায়ের মাধ্যমে সুলভে নিত্যপণ্য ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। মহাজনদের থেকে কৃষককে রক্ষায় সমবায় ভিত্তিক ক্ষুদ্র ঋণ ছাড়াও মৎস্য চাষ, ইক্ষু চাষ, তাঁতশিল্প, হস্তশিল্প, দুগ্ধশিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও এগিয়ে যায়। ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থানে মুখ থুবড়ে পড়ে সমবায় আন্দোলনও। সমবায় অধিদপ্তরের সবশেষ হিসাব বলছে, দেশে এখন মোট সমবায়ের সংখ্যা ১,৯৬,৩১৬টি। এগুলোর সদস্য সংখ্যা ১,১৭,৭,৫১৪ জন। সব মিলিয়ে আমানত ৯,০১৯ কোটি টাকা। সমবায়ের মাধ্যমে মোট কর্মসংস্থান ৯,৬৩,০০০-এরও বেশি। সমবায় সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি গ্রাম নিয়ে সমবায়ের যে আন্দোলন বঙ্গবন্ধু শুরু করেছিলেন, সে ব্যবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছেন তারা। প্রত্যেকটি গ্রামে কৃষক সমবায় সমিতি গঠন করে তাদেরকে এই আইআরডিপি ছিল, আইআরডিপি বর্তমানে এখন বিআরডিপি নামে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সহযোগিতা আমাদের গ্রামীণ যে পল্লীর যে কৃষকরা আছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিত, কিন্তু বর্তমানে সেই সুযোগ সুবিধা এখন কিছুই নেই। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন প্রতিপাদ্যে 50তম সমবায় দিবসকে সামনে রেখে প্রতিমন্ত্রী বলছেন, বিগত সময়ে সমবায়ের নামে বেশ কিছু বড় অনিয়ম হলেও বর্তমানে বেশিরভাগ সমবায় সঠিকভাবেই চলছে। এনজিওর মতো করেই এখানে ভুইফোর কিছু পুঁজিপতিকে তারা এই লাইসেন্স দিয়ে এখানে ওই ডেস্টিনি, ওই যুবক, ওই আজিজ কোঅপারেটিভ বা মার্কেন্টাইল, এই ধরনের বৃহৎ পুঁজিপতি তৈরি করার জন্য তারা একে ব্যবহার করেছে। এবং সমবায়ের প্রতি যে মানুষের আগ্রহ ছিল বা বঙ্গবন্ধুর যে নীতিমালা ছিল, সেগুলো ওইভাবে আর বাস্তবায়ন করা যায়নি। যে উদ্দীপনা নিয়ে এদেশে সমবায় আন্দোলন শুরু হয়েছিল, সে পর্যায়ে এখনই ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব না হলেও সমবায়কে শক্তিশালী করার চেষ্টার কথা জানান প্রতিমন্ত্রী। আমাদের সফলতা আছে, গ্রামে গেলে দেখবেন যে ছোট ছোট সমবায়ের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার এবং খাদ্য প্রক্রিয়াকরণ হচ্ছে। আমরা এখন চেষ্টা করছি যে আমাদের কৃষকের উৎপাদিত পণ্য কিভাবে আমরা এটি সমবায়ের মাধ্যমে আমরা অনলাইনে বাজারজাতকরণ করতে পারি, মধ্যস্বত্বভোগীকে বিলোপ করতে পারি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নামে প্রতিটি উপজেলায় একটি করে নারী সমবায় প্রতিষ্ঠার কাজ এগোচ্ছে বলেও জানান তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে, মানব পাচার চক্রের ৮ জন গ্রেফতার, নকল ইমিগ্রেশন ছাড়পত্র ও পাসপোর্ট জব্দ। আবারও স্বাগত সন্ধ্যা ৭টার 21 সংবাদে। রাজধানী এবং ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চক্রটি নকল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বানিয়ে ভ্রমণ ভিসায় সাধারণ মানুষকে মধ্যপ্রাচ্যে পাঠাতে চেয়েছিল, কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি ধরে ফেলে। পরে র্যাব অভিযান চালিয়ে মানব পাচার চক্রের ৮ জনকে গ্রেফতার করে, জব্দ করে 14টি করে পাসপোর্ট ও নকল বিএমইটি কার্ড সহ অন্যান্য সরঞ্জাম।
নাইম খান লোটা যে চক্রের মূল হোতা, যে দুবাই প্রবাসী বলছি আমরা, ওখানে তার একটা প্রতিষ্ঠানও আছে, তার মাধ্যমেই বেশিরভাগ লোক গিয়েছে। এই 8 জন আমাদের কমপ্লিট চক্র, এটা আমরা এখন পর্যন্ত এটাই আমাদের আছে। বাট বিস্তারিত তদন্ত যখন আমরা করব, তখন হয়তো যদি তাদেরকে আরও বিস্তারিত ইন্টারোগেশন করার মধ্যে আরও যদি 2-1 জনের নাম আসতে পারে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী শিক্ষা দর্শন বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB। প্রতিষ্ঠানটির 51তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়ে সাধারণ সম্পাদক শামসুর রহমান 4 দফা প্রস্তাব তুলে ধরেন। শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসে মন্ত্রণালয়ের উদ্যোগ বন্ধ ও পলিটেকনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সংকট নিরসনেরও দাবি জানানো হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 2021-2023 সাল মেয়াদে ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সকালে রাজধানীর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অডিটোরিয়ামে নির্বাচনের আগে অর্ডিনারি সাধারণ সভা OGM হয়। পরে নির্বাচনে 64 জেলা ও 4 সিটি কর্পোরেশনের নির্বাচিত ডেলিগেট এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভোট দেন। নির্বাচনে প্রার্থীরা ভাইস চেয়ারম্যান, ট্রেজারার এবং 12টি সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। 1973 সালে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স অনুযায়ী 3 বছর মেয়াদে নির্বাচিত কমিটি রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালনা করে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দিনাজপুরের ফুলবাড়িতে ইসলামী ব্যাংকের 379তম শাখার উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর 5 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেভেলপমেন্ট উইং প্রধান মোহাম্মদ মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভূঁইয়া ও ফুলবাড়ি পৌর মেয়র মোহাম্মদ মাহমুদ আলম লিটন। পরিবহন ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে আমদানি করা কন্টেইনারের জট লেগেছে। কর্মকর্তারা জানান, বন্দরে 49,000 কন্টেইনার রাখার ধারণ ক্ষমতা রয়েছে। টানা ধর্মঘটে এরই মধ্যে অভ্যন্তরে 36,000 কন্টেইনার জমেছে। ধর্মঘট আরও বাড়লে বন্দর ব্যবস্থাপনায় স্থবিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে BSPA স্পোর্টস কার্নিভাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবার BSPA-র শতাধিক সদস্য 8 ডিসিপ্লিনের 10টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। সবগুলো খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। ইভেন্টগুলো হলো ক্যারম, টেবিল টেনিস, দাবা, শুটিং, গোলক নিক্ষেপ ও আর্চারি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি সনত বাবলা, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ সহ অন্যান্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হলো সাবাতে কারাতে প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশে সাবাতের প্রচলন শুরু হলেও বাংলাদেশে মার্শাল আর্টের এটি সর্বশেষ সংযোজন, অনেকটা কিক বক্সিংয়ের মতোই। সকালে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাবাতে ডেভেলপমেন্ট কমিশনের চেয়ারম্যান দিলদার হাসান দিলু। প্রতিযোগিতায় সারা দেশের 14 জেলার 120 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাজারে পরিবহন ধর্মঘটের প্রভাব, যাত্রীর চাপ বাড়ছে রেলে, ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক কাল। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান, অসাম্প্রদায়িক দেশ গড়তে 72-এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থায়ন বরাদ্দে অসঙ্গতি, ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রাপ্তি নিয়ে প্রশ্ন।
জমে উঠেছে টি-20 বিশ্বকাপের সেমিতে ওঠার লড়াই। ভারত নিউজিল্যান্ডের সামনে জটিল সমীকরণ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।